নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি একটা নৃশংস হত্যাকাণ্ডের দ্বিতীয় তথা শেষ ভাগ, যা দেরাদুন ভ্যালি উত্তরাখণ্ডকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। সুনীল কোহলি 22 বছরের এক ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট একদিন সন্ধ্যায় নিজের বন্ধুর বোনের আশীর্বাদে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। রাত বাড়তে থাকে। সুনীলের বাড়ি ফেরার কোনো লক্ষণ না দেখে তার মা ভীষণ চিন্তিত হয়ে পড়েন। পরদিন সকালে নানুর খেড়া থেকে সুনীলের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশ থেকে ট্রুটনের শিশি উদ্ধার করা হয়, যেটা আসলে ইঁদুর মারা বিষ। সাথে একটি সিরিঞ্জও উদ্ধার হয়। সুনীলের শরীরে ইঞ্জেকশনের চিহ্ন দেখতে পাওয়া যায়। ওর মানিব্যাগ এবং সেলফোন ওখান থেকেই উদ্ধার করা হয়। স্থানীয় পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে, আর জানা যায় যে সুনীলের এমন কোনো বন্ধু ছিল না যার বোনের আশীর্বাদ হচ্ছিল। এমনটা মনে করা হচ্ছিল যে সুনীল তার বাবা মাকে মিথ্যে কথা বলেছিল। এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসে, কেন সুনীল মিথ্যে বলেছিল? আদতেও কোথায় গিয়েছিল? ও কি আত্মহত্যা করেছিল? সুনীলের বাবা মা এবং বন্ধুরা জোর গলায় সুনীলের আত্মহত্যার কথা নস্যাৎ করে দেয়। তখনই মার্ডারের অ্যাঙ্গেলটি খতিয়ে দেখা শুরু হয়। পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে একদম নিখুঁতভাবে বিষ ভর্তি সিরিঞ্জটি পুশ করা হয়েছিল। কিন্তু সুনীলের শরীরে কোনো রকম আঁচড় বা হাতাহাতির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাহলে হত্যাকারী সুনীলকে কিভাবে ইঞ্জেকশন দিয়েছিল? আবারও আত্মহত্যার অ্যাঙ্গেলটি মজবুত হতে থাকে। সুনীলের বাবা মা স্থানীয় তদন্তে আস্থা হারিয়ে উপর মহলের সঙ্গে যোগাযোগ করেন। মিডিয়াতেও এই কেস নিয়ে চর্চা শুরু হয়। সেই কারণে সুনীলের কেস ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেশন করে জানতে পারে যে কোনো এক ডাক্তারের সঙ্গে সুনীলের ঝগড়া হয়েছিল, যিনি 1 বছর আগে সুনীলদের বাড়ির দোতলায় ভাড়া থাকতেন। কিন্তু এই অ্যাঙ্গেলটিও দুর্বল প্রমাণিত হয়, কারণ সেই ঝামেলাটাও শুধুমাত্র ইগোর লড়াই ছিল। সুনীলের সেলফোন রেকর্ড চেক করে 5টি সন্দেহভাজন নাম্বার তদন্তকারীদের সামনে আসে, যার মধ্যে 2টি নাম্বার আউট অফ সার্ভিস ছিল এবং আরও 2টিতে কেউ ফোন ধরছিলেন না। পঞ্চম নাম্বারটি একটি ফার্টিলিটি ক্লিনিকের। দেরাদুন ক্রাইম ব্রাঞ্চ এই ফার্টিলিটি ক্লিনিকের দোরগোড়ায় গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে সুনীল কোহলি কোনো এক ডাক্তার উমং খুরানার রেফারেন্সে মাঝে মধ্যেই স্পাম ডোনেট করতে আসতো। ক্রাইম ব্রাঞ্চ এবার তারপর ছেলে রেফারেন্স ছাড়াই আসে, আর প্রত্যেক ডোনারের আর প্রত্যেক রেকমেন্ডেশন সম্বন্ধে আমি কি করে জানবো? দেখুন, আপনি একজন ডক্টর, আর দেরাদুনে খুব বেশি ডাক্তার নেই, অথচ আপনি ডক্টর উমং খুরানার নাম কখনো শোনেননি? না, শুনিনি। আর কোনো ডাক্তারের ব্যাপারে না জানাটা অপরাধ কবে থেকে হলো? এই ডক্টর রায়না রেগে তো গেলেন, কিন্তু আমার মনে হয় উনি উমং খুরানাকে চেনেন না। ঠিক আছে, আমরা খুঁজে বার করে নেব। সৈকত, তুমি ডিস্ট্রিক্ট হসপিটাল আর ক্লিনিকগুলোয় খোঁজ নাও। খোঁজ করো কে এই ডক্টর খুরানা। রাইট স্যার।
এই ওষুধটা 3 দিন চলবে। থ্যাংক ইউ ডক্টর। ওকে। হ্যালো, ক্রাইম ব্রাঞ্চ থেকে বলছি ডক্টর তিওয়ারি। বলুন। ডক্টর উমাং খুরানাকে চেনেন? উমাং খুরানা? উমাং খুরানা নামটা শুনেছি বলে মনে হচ্ছে। কোথায় শুনেছেন আপনি? তাড়াতাড়ি বলুন। ঠিক মনে পড়ছে না, কিন্তু আই এম শিওর দেরাদুন মার্কেট এরিয়ার কোনো ডাক্তার। এখানেই কোথাও শুনেছি। ভালো করে মনে করুন ডক্টর তিওয়ারি, আর যে মুহূর্তে মনে পড়বে আমাকে ফোন করবেন। শোনো, আমাদের ছেলে সুনীল করছিলটা কি? আমার কিচ্ছু জানা নেই। আর এই ডক্টর উমাং খুরানা সে কে? আমি সত্যিই কিচ্ছু জানি না। স্যার, পুরো ডিস্ট্রিক্টের ছোট বড় সব হসপিটাল ক্লিনিকে খোঁজ নিয়েছি, কিন্তু এই ডক্টর খুরানাকে কোথাও পেলাম না। ড্যাম ইট! ডাক্তার কোনো গোয়েন্দা নয়, কি করে লুকিয়ে রয়েছে? স্যার, যে দুটো ফোন নাম্বার সুইচ অফ বলছিল সেই দুটো নাম্বারই উমাং খুরানা নামে রেজিস্টার করা। আর স্যার, সিম কার্ডগুলো দুন মোবাইল সার্ভিসেস থেকে কেনা হয়েছিল। এই দোকানটা ক্লক টাওয়ারের পাশেই 2011 ডিসেম্বরে কেনা হয়েছিল। মুভ। স্যার, এগুলোই সেই ডকুমেন্টস যেগুলো ডক্টর খুরানা সিম কার্ড কেনার সময় দিয়েছিলেন। যাক, লোকটা ছবি তো পাওয়া গেল। 12/17 শাস্ত্রী আউটলে, রায়পুর রোড। অবশেষে ক্রাইম ব্রাঞ্চের হাতে ডক্টর উমাং খুরানার একটা ছবি এবং ঠিকানা আসে। ক্রাইম ব্রাঞ্চ ডক্টর উমাং খুরানাকে ধরতে বেরিয়ে পড়েছিল, কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় শক অপেক্ষা করছিল। স্যার, 1 ঘন্টা হয়ে গেল এই শাস্ত্রী আউটলে খুঁজে পাচ্ছি না। গোবিন্দ, তুমি মিউনিসিপ্যাল অফিসে ফোন করো। হ্যাঁ স্যার। খোঁজ করো এই শাস্ত্রী আউটলে এলাকাটা কোথায়। হ্যালো। তারপর ওরা আর কিছু বলেছে? হ্যাঁ, তো আমি সেই জন্য ওদেরকে দাদা কিছুই শুনুন, হ্যাঁ, এই শাস্ত্রী আউটলেটা কোথায়? শাস্ত্রী আউটলে? জানি না তো, এ নাম আগে কখনো শুনিনি। ওকে, থ্যাংক ইউ। স্যার, ওরা বলছে এখানে শাস্ত্রী আউটলে বলে কোনো এলাকাই নেই। এই উমাং খুরানাকে জানি না, তবে নামটা খুব চেনা লাগছে। এটা কোনো সুইসাইড কেস নয় স্যার, আর সুনীল কোহলির মার্ডারটা কোনো সাধারণ ব্যাপারও নয়। তার মানে আপনারা ডক্টর খুরানাকে ধরতে পারছেন না? হ্যাঁ, চেষ্টা করছি। ডকুমেন্টস সাথে ছিল, কিন্তু অ্যাড্রেসটা ভুল। হতে পারে ছবিটাও ভুয়ো। হতেও পারে ডক্টর খুরানা বলে কেউ নেই। কিন্তু স্যার, একটা কথা, মার্ডারের দিন মানে 8ই জুলাই সন্ধেবেলা ডক্টর উমাং খুরানার সেলফোন লোকেশন নানুখেরা দেখাচ্ছে। এটা সেই লোকেশন যেখান থেকে সুনীল কোহলির সেলফোনটা পাওয়া গেছে। তার মানে নকল ডক্টর খুরানাই আসল অপরাধী, এবং সেই আমাদের সাথে গেম খেলছে। মনে হয় আমাদের চোখে ধুলে দেওয়ার বড় প্ল্যান করেছে। এই স্পার্ম ডোনেশন, কল গার্লস, সেই সব আমাদের চোখে ধুলে দেওয়ার জন্যই করেছে অফিসার। উনি ডক্টর উমাং খুরানার রেফারেন্সে এখানে এসেছিলেন। একজন ডক্টর করেছিল, ডক্টর উমাং খুরানা। উনি সুনীলের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিলেন। পুরো 5000 ছিল স্যার, ইয়েলো এনভেলপে, পোস্ট বক্সের নিচে। ফার্টিলিটি ক্লিনিকে আর একবার চলো।
আপনি বারবার জিজ্ঞেস করলেও আমার উত্তর কিন্তু বদলাবে না ইন্সপেক্টর। আমি আপনাকে আবারও বলছি, আমি কোনো ডক্টর উমং খুরানাকে চিনি না। সুনীল কোহলি স্পাম ডোনেট করে টাকা পেত? অ্যাজ এ রুল আমরা কখনো কোনো ডোনারকে টাকার অফার করি না। হ্যাঁ, যদি কোনো আর্জেন্সি থাকে, কোনো এমার্জেন্সি হলে এক আধবার পেমেন্ট হয়। এমনিতে কখনো এমার্জেন্সির কারণে সুনীল কোহলিকে টাকা দিয়েছেন? আমার রেকর্ড দেখতে হবে। দেখুন, আমি অপেক্ষা করছি। সন্ধ্যা, রেকর্ড চেক করে দেখো যে সুনীল কোহলিকে কখনো কোনো পেমেন্ট করা হয়েছে কিনা। না স্যার, সুনীল কোহলিকে কোনো পেমেন্ট করা হয়নি। নো, সুনীল কোহলিকে কখনো কোনো পেমেন্ট করা হয়নি। আচ্ছা, আপনারা ঠিক কিসের তদন্ত করছেন? ডক্টর রায়না যদি সুনীল এখানে নিজে থেকেই আসতো, তাহলে ওর ডক্টর খুরানার রেফারেন্সের দরকার কি ছিল? হয়তো ডক্টর খুরানা ওকে সাজেস্ট করেছিলেন। আশ্চর্য লাগছে না আপনার? ডক্টর খুরানা সুনীলকে ফ্রি স্পাম ডোনেটের পরামর্শ দেন, তারপর উনি সুনীলকে দামি কলগার্ল সাপ্লাই করেন। আচ্ছা, এমনটা কি হতে পারে না ডক্টর উমং খুরানা সুনীলকে কিছু টাকাও দিত? পরিষ্কার করে বলুন তো, আপনারা কি বলতে চাইছেন? সেটাই যেটা প্রথমে বলছিলাম। এখানে আপনি কোনো র্যাকেট চালাচ্ছেন না তো? ডক্টর খুরানা দুটো সিম কার্ডই 11ই ডিসেম্বর নিয়েছিল, রাইট? রাইট স্যার। আর এই দুটো নাম্বার দিয়েই সুনীল কোহলির সাথে কন্ট্যাক্ট করেছিল। আর স্যার, এই দুটো নাম্বার দিয়েই সব কল প্রায় সুনীল কোহলিকেই করা হয়েছিল। মাত্র দুটো কলই অর্পিতা আর নাগমাকে করা হয়েছিল। আশ্চর্য ব্যাপার। সুনীলকে ডক্টর খুরানাই রায়নার ক্লিনিকে যাবার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু ওনার দুটো নম্বর থেকে ক্লিনিকে কখনো কল করেননি, কোনো প্রমাণই রাখেননি। ওই দুটো কল গার্লকে পেমেন্টও ক্যাশে করেছেন, একদম পাকা খেলোয়াড়ের মতো। পর্দার পেছন থেকে কাজ করেছে, সামনে আসছে না। কিন্তু এই ডক্টর খুরানা সুনীলকে টার্গেট করলো কেন? কি কানেকশন হতে পারে? ভালো করে দেখো, ডক্টর উমং খুরানা, এনার গলার আওয়াজ কেমন ছিল? তেমন বিশেষ কিছু ছিল না, আপনার মতো বা অন্য কারোর মতো হবে। অনেকদিন হয়ে গেছে ওনার সাথে কথা বলেছি, এখন ঠিক মনে নেই। আচ্ছা, ডক্টর খুরানা তোমাদের শুধু একবার মাত্র ফোন করেছিলেন, যখন সুনীলের সেলফোনের নাম্বারটা দিয়েছিলেন আর বলেছিলেন কোথা থেকে টাকাটা কালেক্ট করতে হবে, কারেক্ট? নট কারেক্ট স্যার, দ্বিতীয়বার ফোন করেছিলেন যখন আমি সুনীলের কাছে ঘুরে এসেছি। এক মিনিট, ডক্টর উমং খুরানা তোমাকে দ্বিতীয়বার ফোন করেছিল? হ্যাঁ স্যার, দ্বিতীয়বার করেছিলেন, 7 সকালে। কে বলছে? ডক্টর উমং খুরানা বলছি। 7 সকালে কি হয়েছে বলুন, কি হয়েছে? সুনীলের কাছে গিয়েছিলে? আরে বাবা, গিয়েছিলাম, খুশি করেই ফিরেছি। এখন ঘুমাচ্ছি। আর কিছু? আজ আবার যেতে হবে? না, আবার কবে যেতে হবে পরে বলছি। তুমি কি একদম নিশ্চিত যে ডক্টর খুরানাই তোমাকে ফোন করেছিল? এটা তো খুব একটা বেশি পুরনো কথা নয়। আমি তো বলছি দ্বিতীয়বার কল এসেছিল। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? ওই দুটো সিম কার্ডের সবকটা কল রেকর্ড আমি ভালো করে চেক করেছি। এদের দুজনকে মাত্র একটা করেই কল করা হয়েছিল। কোনো অন্য নম্বর থেকে ফোনটা এসেছিল? আমি খেয়াল করিনি স্যার, কারণ আমি কোনো কাস্টমারেরই নাম্বার সেভ করি না। ঠিক আছে, তোমরা যেতে পারো। কি উটকো ঝামেলা বলতো নাগমা, এই সুনীল কোহলির চক্করে পড়ে সব বরবাদ হয়ে গেল। ঠিকই বলেছিস রে তুই। এই যে দ্বিতীয় নম্বরটা, যেটা থেকে ডক্টর উমং খুরানা দ্বিতীয়বার মেয়েটাকে ফোন করেছিল, এই নম্বরটাকে ট্রেস করতে পারলেই কেল্লা ফতে। গোবিন্দ, তুমি অর্পিতা কল রেকর্ড চেক করো। এক্ষুনি দিচ্ছি স্যার। একটা কল, ওই একটা কল যেটা ডক্টর খুরানা কোনো অন্য নাম্বার থেকে অর্পিতা আর নাগমাকে করেছিল, সেটা এখন পুলিশের ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই একটা সাধারণ ফোন কল অসাধারণ একটা কেসের পরিণতি ডেকে আনে। 444987899 এটাই সেই নাম্বার স্যার। এই নাম্বারটা থেকেই সকালে অর্পিতাকে ফোন করা হয়, যখন ও সুনীলের সার্ভিস করে ফিরেছিল। কে বলছে? আর এই নম্বরটা কার? কি হলো? কি বললেন উনি? ওনারা বললেন ওনারা বড় কোনো প্রমাণ পেয়েছেন। আমার ছেলে সুনীলকে কে মারলো? বলো না, বলো। প্রেসক্রিপশনটা দেখিয়ে ওষুধ নিয়ে নাও।
ডক্টর উমং খুরানা, কি? আপনি বলেছিলেন তো এই নামটা আপনি আগে শুনেছেন? হ্যাঁ বলেছিলাম তো। তাহলে আমি এটাই বলতে চাইছি যে আপনি ডক্টর উমং খুরানাকে ভালোভাবে চেনেন। হোয়াট ননসেন্স! আপনার মুখোশটা খুলে গেছে ডক্টর তিওয়ারি। ডক্টর খুরানা সুনীলের কাছে কলগার্ল পাঠিয়েছিল, আর পরের দিন সকালবেলা আপনি অর্পিতাকে ফোন করে জিজ্ঞেস করেছেন যে আগের দিন সে সুনীলের কাছে গিয়েছিল কি না। কল গার্লস? অর্পিতা? আমি কিছু বুঝতে পারছি না। 44498789 আপনারই নম্বর তো? হ্যাঁ তো। ডক্টর তিওয়ারি 2012-র 18 মেতে অর্পিতা নামের একটা কলগার্লকে আপনি ফোন করেছিলেন। দিস ইজ রেডিকুলাস। আমি কোনো কল গার্লকে কেন ফোন করব? সেটা তো আমরাও জানতে চাইছি। কলটা তো আপনার ফোন থেকেই করা হয়েছিল, এটা নিশ্চিত? রেকর্ডস আছে আমাদের কাছে। দেখুন ইন্সপেক্টর, আমাকে কিন্তু ফালতু ফাঁসানো হচ্ছে। ঠিক আছে, মেনে নিলাম। বলছেন আপনি ফোনটা করেননি, কিন্তু ফোনটা আপনার ফোন থেকেই করা হয়েছিল। হয়তো মিসেস তিওয়ারি সেটা বলতে পারবেন, তাই তো? না, দাঁড়ান। আমরা তো তখনই দাঁড়াবো যখন আপনি বলবেন ডক্টর উমং খুরানা কে, আর এই ব্যাপারে আপনি কতটা যুক্ত। আসলে ডাক্তার উমং খুরানা বলে কেউ নেই। আমার প্রথম থেকেই সন্দেহটা ছিল। এত বড় নাটক করলেন, হত্যার ষড়যন্ত্র করলেন, এত কিছু ওর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য করলেন আপনি। ওই ফার্টিলিটি ক্লিনিকের ড্রামা, ওই কলগার্ল, আর তারপর ওই বিষ, এই সব কিছু শুধু সুনীল বাজে ব্যবহার করেছিল তাই? নিজের বাড়ির ভাড়া চেয়েছিল বলে? আপনার ছেলেকে বলে দিন আজকের পর যেন আমার ঘরে না ঢোকে। তাহলে ডাক্তার তুইও শোন, 1 মাসের মধ্যে নিজেদের জিনিসপত্র গুটিয়ে এখান থেকে বেরো, আর এই এলাকায় যেন দেখতে না পাই। হ্যাঁ, বিষয়টা তা ছিলই না। তাহলে বিষয়টা কি ছিল ডক্টর? কোনো বি গ্রেড মার্ডার মিস্ট্রির উপন্যাসও এই মারাত্মক ঘটনার সামনে ফিকে হয়ে যাবে। একটা মিথ্যে পরিচয়, কল গার্ল, স্পাম ডোনেশন, আর শেষে বিষ। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র আসলে কেন করা হয়েছিল? আসল ব্যাপারটা ঠিক কি ছিল যার জন্য একজন ডিসেন্ট ওয়েল টু ডু ডাক্তার একজন যুবককে হত্যার ছক কষেছিলেন, যে কিনা ওনার পুরনো বাড়িওয়ালার একমাত্র ছেলে ছিল? আর এই খুনটা বাড়ি ছাড়ার 1 বছর পর কেন করা হলো? আমি খুবই সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি ইন্সপেক্টর। অনেক পরিশ্রম করে ডাক্তার হয়েছি। আমার জীবনটা ভালোভাবেই কাটছিল। সুনীলের আসার আগে। সুনীল কি করেছিল ডক্টর তিওয়ারি? সবকিছু নষ্ট করে দিয়েছিল। আর সবকিছু। একদিন দুপুরবেলা আমার কিছু পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যায়। ক্লিনিকে বসে না থেকে ভাবলাম একটু বাড়ি ফিরে রেস্ট নিই। কাউকে কিছু না জানিয়ে একরকম চলে এসেছিলাম। তুমি আজকে এত তাড়াতাড়ি? হ্যাঁ, 2-3টে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গেল। ভাবলাম বাড়ি এসে একটু রেস্ট নিয়ে নিই। বৌদি, বাইরে আসবো? সব ঠিক আছে তো? নাতাশা? সুনীল, তুমি? তোর সাহস কি করে হয় আমার ঘরে ঢোকার? হ্যালো, বাড়িটা আমাদের, তুমি শুধু ভাড়াটে, ঠিক আছে? আমার যেখানে ইচ্ছা, যখন ইচ্ছা আমি চলে যাব। কি হলো? আপনার ছেলেকে বলে দিন আজকের পর যেন আমার ঘরে না ঢোকে। 1 মাসের মধ্যে নিজেদের জিনিসপত্র গুটিয়ে এখান থেকে বেরো, আর এই এলাকায় যেন দেখতে না পাই। হ্যাঁ, চল চল চল, তুই ভেতরে আয়। এইভাবে কথা বলে নাকি? হ্যাঁ, চল ভেতরে চল। কোন মুখে প্রতিবাদ করতাম? আমার বাচ্চাদের মা, আমার বিবাহিত স্ত্রী আমার পেছনে। ব্যাস, আমি ব্যাপারটাকে আর কানাকানি হতে দিইনি। সুধীর, আমি আসলে বড় ভুল করে ফেলেছি সুধীর। আমি খুব বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। এসব কবে থেকে চলছে?
কবে থেকে চলছে এসব? 6 মাস ধরে 6 মাস ধরে এই ছেলেটা প্রায় দুপুরবেলা এসে আমার বউয়ের সাথে। আর এদের ঔদ্ধত্য দেখুন ইন্সপেক্টর, এইসব জানার পরেও এদের অ্যাফেয়ার বন্ধ হয়নি। এই নোংরামো বন্ধ করতে তুমি কত নেবে বলো বলো? কি দিইনি আমি তোমাকে? আমার মুখের উপরই বলো। আমার চোখের দিকে তাকাও নাতাশা, আর জবাব দাও। বলো কি হলো বলো। নীরবতা অনেক কিছু বলে দেয় ইন্সপেক্টর। আমি এই সম্পর্কের ইতি টানতে চাইনি। আমার বাচ্চারা সহ্য করতে পারতো না। আমার কাছে একটাই উপায় ছিল, সেটা হলো আমার বউ আর সুনীলকে আলাদা করে দেওয়া। তাই জন্য আপনি বাড়িটা ছেড়ে দিলেন? হ্যাঁ। আর বাড়ি ছাড়ার 6 মাস পরে আপনি সুনীল কোহলিকে মারার প্ল্যানটা কষলেন। আপনার প্রতিশোধের বিষটা ওর শরীরে ঢুকিয়ে দিলেন। না ইন্সপেক্টর, আমার এরকম কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি সুনীলকে ঘৃণা করতাম। নিজের বউয়ের প্রেমিককে তো আর কেউ মেনে নিতে পারে না। আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিলাম। সেও তার নিজের ভুল বুঝতে পেরেছিল। ও প্রায়শ্চিত্ত করতে রাজি ছিল। কিন্তু আমরা এটা জানতাম না যে এই ভুলের মাসুল আমাদের জীবন দিয়ে দিতে হবে। কোন ভুলের কেমন মাসুল ডক্টর তিওয়ারি? কি হয়েছে তোমার? আমি খুব বড় ভুল করে ফেলেছি সুধীর। সুনীল, আমি খুব বড় ভুল করে ফেলেছি সুধীর। সুনীল, যত দূর যাবে ততই কাছে আসবো। তোমার থেকে দূরে থাকতেই পারছি না নাতাশা বৌদি। না সুনীল, না। শেষ মানে সেটা শেষ। আমি ওই ভুল আর দ্বিতীয়বার করব না। আমার ফ্যামিলি আমার জন্য অনেক বেশি জরুরি। তোমার ফ্যামিলি আমার জন্য খুব জরুরি। আমি তো চাই তোমার ফ্যামিলির সঙ্গে তুমি ভীষণ খুশি থাকো। তাহলেই তো তুমি আমার সঙ্গে খুশি থাকবে। আই মিন, আমায় খুশি রাখবে, যেমন আমরা করতাম। মনে আছে তো কি কি করতাম আমরা? মনে করাবো? না, তোমাকে কিছু বলতে হবে না। আর আমি কিছু মনে করতেও চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। প্রথমে এটা বলো যে সবকিছু ভুলে যাওয়া যায়। একদম। আর আমি সত্যি সব ভুলে গেছি, একদম ভুলে গেছি। কিন্তু আমি না ভুলতে পারবো না মুছতে পারবো। ওই স্মৃতিগুলো রয়ে গেছে। আর শুধু আমার মনে নয়, ওই স্মৃতিগুলো রয়েছে আমার পকেটে। এটা ভুলতে পারবে? এত গভীর ভালোবাসা ভুলতে পারবে? অডিও আছে, শোনাবো? দেখো সুনীল, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। সালা কম্পাউন্ডারের বাচ্চা, লিমিট তো তুই ক্রস করেছিলি। আমার বাড়িতে দাঁড়িয়ে সব প্রতিবেশীদের সামনে আমাকে অপমান করেছিলি। দেখো, আমি ওই ঘটনার জন্য ক্ষমা চাইছি। তোর ক্ষমা চাওয়াচাই তোর পকেটে রাখ। আর আমার পকেটে না, তোর জীবন রয়েছে।
শুধু একটা ক্লিক করব, আর শুধু দেরাদুনেই নয়, বরং গোটা দুনিয়াতে natashaboudi.com ফেমাস হয়ে যাবে। চিন্তা করিস না, ইউ নো হোয়াট, ইন্টারনেট লিঙ্কটা আমি মেল করে দেবো। ওকে, এনজয়। ও আমাদের ব্ল্যাকমেল করছিল স্যার। ওর চাহিদা কি ছিল? কখনো 10,000, কখনো 25,000, কখনো 35। টাকাটা আমার কাছে বড় ব্যাপার ছিল না ইন্সপেক্টর, বরং টেনশন হচ্ছিল এটা ভেবে যদি ও ছবিগুলো আর ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিত, তাহলে তো আপনি জানেনই ইন্টারনেটে একবার কোনো জিনিস ছেড়ে দিলে সেটা ওখানেই থেকে যায়, সহজে সেটা সেখান থেকে মোছা যায় না। তাই জন্যই আপনি ডক্টর উমাং খুরানা সাজলেন। আমি জানতাম ওকে জালে ফাঁসানো খুব সহজ নয়, আর এটাও জানতাম যে এই ধরনের ঘটনায় পরিচিত কারো সাহায্য চাইতে পারবো না, তাহলে তো আমার স্ত্রীর সমস্ত কুকীর্তির কথা বেফাঁস হয়ে যাবে, সমাজে আমার নাক কাটা যাবে। এটা আমার কাছে একটা সম্মান রক্ষার লড়াই ছিল ইন্সপেক্টর, যে করেই হোক আমাকে এটা লড়তেই হতো। হ্যালো, সুনীল কোহলি, হুজ দিস? আমি ডক্টর উমং খুরানা। কে? ইয়াং ম্যান, তোমার নম্বর আমি সেলফোন কোম্পানির ডেটাবেস থেকে পেয়েছি। দেখুন, আমি কিন্তু কোনো ইন্স্যুরেন্স করাতে চাই না, আর আমার কোনো ব্যাংকের লোনও দরকার নেই। কিন্তু একটা ব্যাংক আছে যারা তোমার টাকা চায় না, তোমার শুধু মনটাই চাই ইয়াং ম্যান। হ্যালো মিস্টার, তার মানেটা কি? আমি একটা স্পার্ম ব্যাংকের পক্ষ থেকে তোমায় ফোন করেছি। তোমাদের মতো ইয়াং ছেলেদেরই আমাদের দরকার, যারা এসে স্পার্ম ডোনেট করতে পারে আর অনেক ফ্যামিলির মুখে হাসি এনে দিতে পারে। খুব মহৎ কাজ এটা, খুব মহৎ কাজ। প্লিজ ডোন্ট সে নো। হ্যালো, সকাল থেকে কাউকে পাওয়া যায়নি? আই এম সিরিয়াস সুনীল, আর তোমার এই মহান সার্ভিস ফ্রিতে হবে না। তাহলে তোমরা আমার কাছ থেকে টাকাও নেবে? সালা, ফোনে ঢুকে তোকে লাথি মারবো না মাথা ফাটাবো? ব্যাস একবার তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শুনে নাও প্লিজ। টাকা তুমি কেন দেবে? অন দ্য কন্ট্রারি, অ্যাজ আ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, প্রতি ডোনেশনে 5,000 টাকা আমরা তোমায় দেবো। 5,000? শুধু একবারের জন্য? অ্যাবসলিউটলি রাইট। বাকিটা বলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি জানতাম সুনীল কোহলির সব ধরনের বাজে নেশা আছে, আর ওর সবচেয়ে বড় দুর্বলতা কল গার্লস, যেটা ফ্রিতে পাওয়া যায় না, আর ও বাড়ি থেকে টাকা চাইতে পারতো না। আমার পুরো কনফিডেন্স ছিল যে ও আমার ফাঁদে পা দেবেই। আমি শুধু একটা চান্স নিচ্ছিলাম, কিন্তু কোথাও আমার মনে হচ্ছিল আমার জীবনের সব থেকে বড় কাঁটাটাকে আমি চিরতরের জন্য তুলে ফেলতে পারবো। 5,000, নট ব্যাড। রেফারেন্স? ডক্টর খুরানা, ডক্টর উমং খুরানা। ওকে। ও তোমাকে কখনো প্রশ্ন করেনি সামনে না এসে কেন এভাবে টাকা দিচ্ছ ইত্যাদি ইত্যাদি? ওই ছেলেটার মধ্যে এক ফোঁটাও ভদ্রতা ছিল না স্যার। আমি যদি টাকাটা কোনো পাবলিক টয়লেটের কমোটের মধ্যেও রাখতাম তো ওখান থেকেও নিয়ে যেত, এতটাই ও নিচে নেমে গেছিল। আর তাছাড়া এরকম মানুষদের কাছে আর কি এক্সপেক্ট করা যায়, যে সব মহিলাদেরই নোংরা চোখে দেখে? টাকা আর মেয়ে মানুষ, তা সে যেখান থেকেই আসুক, সেটা পেতেও সব কিছু করতে পারতো। আমি ডক্টর উমং খুরানা সেজে ওর বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম। ওর এমন হাল করতে চেয়েছিলাম যে ও আমার হাতের মুঠোয় থাকুক আর আমার ইশারাতেই নাচুক। কিন্তু ও কোনো রকম প্রোটেস্ট না করে তোমাকে ইনজেকশন দিতে দিল কি করে? হ্যালো সুনীল, ডক্টর উমং খুরানা। হ্যাঁ বলুন না স্যার। সুনীল, একটা খারাপ খবর আছে। কি? ফার্টিলিটি ক্লিনিক থেকে ফোন করেছিল, তোমার স্পার্ম কাউন্ট ড্রামাটিক্যালি ড্রপ হয়েছে। কি করে? হঠাৎ? কেন কেন হলো? সুনীল, ব্যাপারটা কিন্তু সিরিয়াস। কি কি সিরিয়াস ব্যাপার? আপনি বলুন না প্লিজ। দেখো সুনীল,
আমি রিপোর্টগুলো পড়েছি, একটা রেয়ার কন্ডিশন আছে। কন্ডিশন? দেখো, এটা আর্লি স্টেজ, কিন্তু এখনো তোমার জীবনটা বাঁচতে পারে। ডক্টর আপনি কি বলছেন? আমি চেঁচিও না সুনীল, চেঁচালে সারা দুনিয়া জানতে পেরে যাবে। এটা আমাদের একসাথে বসে সলভ করতে হবে। সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে, শুধু তোমাকে আমার উপর ভরসা রাখতে হবে। আমি মরতে চাই না ডক্টর, আমি কতটুকুই বা বেঁচেছি, প্লিজ সেভ মি না। অফকোর্স সুনীল, তুমি শুধু আমার কাছে একজন স্পার্ম ডোনার নও, তুমি জানো না তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর তোমার এই কন্ডিশনে আমার কাছে একটা খুব ভালো ওষুধ আছে, একটু দামি, কিন্তু এর ফ্রি স্যাম্পল আমার কাছে আছে। যত তাড়াতাড়ি এটা ইনজেক্ট করা যাবে তোমার ক্ষতি হওয়ার চান্সেস ততটাই কমবে। হ্যাঁ হ্যাঁ ডক্টর, আমি এক্ষুনি আসছি। না এখন না, বিকেলে সহস্রধারা ক্রস রোডে আমি তোমার অপেক্ষা করব। আর হ্যাঁ, খালি পেটে এসো। ও ব্ল্যাকমেল করে আমার আর আমার স্ত্রীর জীবন নরক বানিয়ে ছেড়েছিল। আর তুমি ওকে নরকে পাঠানোর প্ল্যানটা করলে, ওর মার্ডারের প্ল্যান। মার্ডার তো ও করেছিল স্যার, আমার সম্মানের, আমার ফ্যামিলি লাইফের। যতক্ষণ না আমি ওকে তিলে তিলে মারছি, আমি কিছুতেই শান্তি পেতাম না। আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠত। আমি আমার জীবনে শুধু শান্তি চেয়েছিলাম স্যার, আর ওকে না মারলে সেটা কিছুতেই পেতাম না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ডক্টর খুরানা, আপনি আমায় আমার কন্ডিশনের ব্যাপারে কিছু বলেননি। আমি অনলাইন হয়েছিলাম, অনেক রিসার্চও করেছি আমি, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। কোনো সিভিয়ার কন্ডিশন নয় তো? ইন্টারনেট ঘাটলে রোগের চিকিৎসা করা যায় না ইয়াং ম্যান। কিছু চিন্তা না করে ইন্টারনেট থেকে কিছু নিলে বা ইন্টারনেটে কিছু দিলে সেটা খুবই ভয়ঙ্কর হতে পারে। আমরা ডাক্তাররা এক্সপিরিয়েন্স থেকে কাজ করি। কি বলছে আপনার এক্সপিরিয়েন্স? কি হয়েছে আমার? রিল্যাক্স ইয়াং ম্যান, বড় বড় নাম শুনে বেকার টেনশন করবে। আরে না না, আমি ভয় পাবো না। আমায় বলুন না আমার প্রবলেমটা কি। প্রবলেম যাই থাকুক না কেন, তার সলিউশন আমি। রিল্যাক্স। এই ইঞ্জেকশনটা দিলে তোমার সমস্ত প্রবলেম সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। সো গিভ মি ইওর হ্যান্ড। রাইট হ্যান্ড? ইয়েস। ডান। তাহলে ডক্টর এবার তো বলুন প্লিজ যে যে আমার প্রবলেমটা কি? রোগ আর নেই, ছিল। আশা করি একটা কথা তুমি শুনে থাকবে, পরস্ত্রীর ওপর নজর দিলে সোজা নরকে যেতে হয়। সোজা নরকে।
আমি ওর মোবাইলে একটাও ভিডিও ক্লিপস পাইনি। আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি। তারপর আমি ভাবি ক্লিপ পেয়ে এখন আর কি হবে। যতদিন ও বেঁচে ছিল ততদিন ভয়টা ওকেই ছিল, কিন্তু এখন যখন ও বেঁচে নেই তো ভয় কিসের? আমার মনে হয়েছিল যে আমি আমার প্ল্যানে সাকসেসফুল। সবাই এটাই ভাববে যে সুনীল সুইসাইড করেছে। সবাই সেটাই ভেবেছিল। শুধু একটাই ভুল হয়েছিল, ভুল বলবো না, খেয়াল করিনি যে আমি ওই কল গার্লকে আমার ফোন থেকে ফোন করেছিলাম। ব্যাস এই একটাই ভুল হয়েছিল আমার। ভুল ভুল ওই ফোন কলটাই ছিল না, ভুল ছিল খুনটাতে। খুব বড় ভুল। তুমি পেশা একজন ডক্টর, সম্মানীয় মানুষ। যদি এর থেকে রেহাই চাইতে, ন্যায় চাইতে সোজা সুনীলের বাবা মায়ের কাছে যেতে, তুমি ওনাদের সত্যিটা বলতে। যদি ওনারা না শুনতেন তাহলে সোজা পুলিশ স্টেশনে যেতে। আর পুলিশকে গিয়ে কি বলতাম? যে আমার বউয়ের প্রেমিক আমাকে হুমকি দিচ্ছে যে ওদের পরকীয়ার কাহিনী ইন্টারনেটে আপলোড করে দেবে। আপনি বুঝতে পারছেন ইন্সপেক্টর, যদি কেস হতো তাহলে বাচ্চার উপর কি প্রভাব পড়তো? এবার ভাবো এখন যে কেসটা তোমার উপর চাপছে সেটা তোমার বাচ্চাদের উপর কি প্রভাব ফেলবে। এবার তো জেলে যাবে, আর তোমার বাচ্চারা? সুনীল কোহলির বাবা মা এখনো শকের মধ্যে রয়েছেন। ওনারা ডাক্তার সুধীর তিওয়ারির অভিযোগগুলি মানতেই রাজি নন। ডাক্তার সুধীর তিওয়ারির স্ত্রীর বক্তব্য হলো ওনার সঙ্গে সুনীল কোহলির কোনো সম্পর্ক ছিল না। ওনার স্বামীর বিরুদ্ধে মিথ্যে চার্জ গঠন করা হয়েছে আর ওর থেকে জোর করে বয়ান লেখানো হয়েছে। পুলিশ সুধীর তিওয়ারির ক্লিনিক থেকে সেই গোঁফ আর পাগড়ি উদ্ধার করেছে, যেটা পরে উনি ডাক্তার উমং খুরানার রূপ ধারণ করতেন। ডাক্তার তিওয়ারি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। ওনার বিরুদ্ধে আইপিসির ধারা 302 ফর মার্ডার, 120 ফর ক্রিমিনাল কনস্পিরেসি, 464 ফরজারি দায়ের করা হয়েছে। সুধীর তিওয়ারি রায়পুরের একজন নামকরা ডাক্তার ছিলেন, জনপ্রিয় ছিলেন। এখন ওনার পেশেন্টদের খুবই মুশকিল হচ্ছে এটা অ্যাকসেপ্ট করতে যে ওনাদের প্রিয় ফ্যামিলি ডাক্তার একটা এত বড় মার্ডার কনস্পিরেসি করে থাকতে পারেন। অবৈধ সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ধ্বংসের কারণ হয়ে থাকে। তবুও কামসাগরে ডুব দেওয়ার ইচ্ছে মানুষের স্বভাব থেকে দূর হয় না। সবাই সঠিক বিচার আর নৈতিকতায় নিজেকে বেঁধে রাখে না। হরমোনের উন্মত্ততায় যে কেউ মারতে পারে, সে একজন বিবাহিত মহিলাই হন কিংবা কোনো শিক্ষিত যুবক। ব্ল্যাকমেলিং এর অভিযোগ করা ডক্টর সুধীর তিওয়ারিকে আইডিয়ালি আইনের দরজায় কড়া নাড়া উচিত ছিল, কিন্তু ওনার হয়তো ভয় ছিল যে সমাজে ওনার সম্মান নষ্ট হতে পারে, আর সমস্যার সমাধান নিজেই করতে গিয়ে উনি এরকম ভয়ঙ্কর আর সম্পূর্ণ ভুল রাস্তা বাছলেন। যদি সুনীল কোহলির চিন্তা বিকৃত ছিল, তবে ডাক্তার তিওয়ারির চিন্তাভাবনাও ধীরে ধীরে বিকৃতির দিকে এগিয়ে গিয়েছিল। এমনটা কেন হয় যে মানুষ নিজেদের সমস্যার সমাধান হবে না ভেবে নিয়ে তার জন্য একটা এক্সট্রিম সলিউশন খুঁজে নেয়? এমনটা কেন হয় যে সঠিক আর আইনি সাহায্যের কথা অনেক পরে গিয়ে মনে আসে? এমনই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের সাথে আমরা আজ বিদায়।